আমি ক্লাস 8-এর সপ্তম অধ্যায় ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন এই অধ্যায়টা শুরু করি। ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। এখন এটা সপ্তম অধ্যায়, আর ভারতের জাতীয় আন্দোলনটা যদি আমরা না পড়ি তাহলে জাতীয় আন্দোলনের চরিত্র বা আদর্শ বা বিবর্তন এটা কিন্তু সহজে বোঝা যাবে না। তো আমি আগের থেকে পূর্বের যে অধ্যায়গুলি রয়েছে সেইগুলি স্বল্প বিস্তর একটু একটু করে আলোচনা করি। যে এই বিবর্তনটা যে এলো, আমি যে এই ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ পড়ব তার আগে ভারতবর্ষের ইতিহাস খুব সামান্য একটু একটু করে আমি বলব, তাতে এই অধ্যায়টা বোঝার পক্ষে খুব সুবিধা হবে, এটা আমার মনে হয়। তো আমরা এই বর্তমান পরিস্থিতি আগে, এই বর্তমান যা পরিস্থিতি আমরা প্রত্যেকে জানি, তার আগে আমরা যতটুকু ক্লাস করেছিলাম সেখানে আমরা ইতিহাসের ধারণা আর আঞ্চলিক শক্তির উত্থান, এই আঞ্চলিক শক্তির উত্থান কোন সময়ের আঞ্চলিক শক্তির উত্থান? যে সময় মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে বা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল। এবং আমরা তিনটি ওখানে বলেছিলাম যে বাংলা, অযোধ্যা, দক্ষিণ ভারতের। তাহলে আঞ্চলিক শক্তির উত্থান মানে তার আগে মুঘল সাম্রাজ্য, সে যেমনই হোক না কেন, মুঘল সম্রাটরা ভারতবর্ষকে শাসন করেছিলেন। তো ভারতবর্ষকে যেভাবে হোক রক্ষা করার চেষ্টা করেছিলেন, যদিও তারা বহিরাগত বিধর্মী, তবুও তারা ভারতবর্ষকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। তারপর যখন মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে, ঠিক সেই সময় একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। আর বিশৃঙ্খল অবস্থা বা পরিবেশে বা রাজনৈতিক পরিবেশের সুযোগে আঞ্চলিক শক্তির উত্থান ঘটে। আর সেই সুযোগে আমাদের ভারতবর্ষে ইতিপূর্বে ইউরোপ থেকে বিভিন্ন বণিক গোষ্ঠী তারা ভারতবর্ষে বাণিজ্য করতে এসেছিল, এবং তারা ভারতবর্ষের যে একটা বিশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ তার সুযোগ নিয়ে ভারতবর্ষে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছে। তাই আমরা দ্বিতীয় অধ্যায়ে যেমন আঞ্চলিক শক্তির উত্থান, তৃতীয় অধ্যায়ে আমরা ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এইটা আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম। হয়তো ওটা পড়া হয়নি, সামান্য হয়তো ক্লাস শুরু হয়েছিল। তো তৃতীয় অধ্যায়ে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, সেখানে ইউরোপ থেকে বিভিন্ন বণিক গোষ্ঠী বিভিন্ন দেশ থেকে এসেছিল। ফরাসিরা বলি, ওলন্দাজ বলি, পর্তুগিজ বলি বা ইংরেজ বলি, যাই বলি না কেন, ডেনমার্ক থেকে। তো শেষ পর্যন্ত দেখা গেল যে বিভিন্ন বণিক গোষ্ঠীদের পেছনে ফেলে ব্রিটিশরা, ইংরেজরা তারা ভারতবর্ষে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং রাজনৈতিক ক্ষমতা হস্তগত করে। ঠিক তার পরের অধ্যায়ে, অর্থাৎ চতুর্থ অধ্যায়ে, সেখানে আমরা দেখব অর্থনৈতিক চরিত্র। অর্থাৎ যখন বিদেশি শাসকরা যখন ভারতবর্ষে তার রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করার পরে সেই ভারতবর্ষের শাসন করা থেকে শুরু করে, শোষণ করা থেকে শুরু করে বিভিন্ন দিকে তাদের অর্থের প্রয়োজন। তারা তো ভারতবর্ষে তো আর দান করতে আসেনি, তারা ভারতবর্ষ দখল করেছে ভারতবর্ষে শোষণ করার জন্য। ভারতবর্ষের সম্পদ নিজের মাতৃভূমি পিতৃভূমিতে নিয়ে গিয়ে সেখানে নিজের দেশকে আরও সমৃদ্ধ করা, বা যারা এই ভারতবর্ষে বাণিজ্য করতে আসাই হোক বা চাকরি সূত্রে আসাই হোক বাইরে থেকে এসেছিল,
তাদের উদ্দেশ্য ছিল খুব তাড়াতাড়ি এখান থেকে প্রচুর অর্থ সংগ্রহ করে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে নিজের দেশে ফিরে যাওয়া। ফলে তাদের ভারতবর্ষে মূল উদ্দেশ্যই ছিল সম্পত্তি লুট করা। আর এই সম্পত্তি লুট করতে গেলে ভারতীয় যে তখন কৃষি প্রধান, এখনও কৃষি প্রধান, তখন বেশিরভাগই কৃষি প্রধান বলা যায়। এখন তবুও কর্মের বিকেন্দ্রীকরণ হয়েছে, কিন্তু আগে কৃষির উপরই সম্পূর্ণভাবে নির্ভরশীল। তো কৃষকদের উপর থেকে বিভিন্নভাবে উচ্চ হারে রাজস্ব চাপিয়ে দেওয়া এবং সেই রাজস্ব আদায় করতে বিভিন্ন লোক নিয়োগ করা আর তাদের মাধ্যমে অত্যাচার করা, ফলে এটাই ছিল অর্থনৈতিক চরিত্র। তাহলে ঔপনিক শাসন প্রতিষ্ঠা হলো। প্রতিষ্ঠা হওয়ার পর এই ভারতবর্ষ থেকে কীভাবে অর্থ সংগ্রহ করা যায় তার বিভিন্ন পথ, তার বিভিন্ন পন্থা তারা মানে বলতে পারি আবিষ্কার করেছিল বা তারা তৈরি করেছিল। তাই বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেছিল এবং সেখানে এই রাজস্ব আদায়কারী যারা, তাদের মাধ্যমে কৃষকদের কাছ থেকে উচ্চ হারে রাজস্ব আদায় করা এবং সেই রাজস্ব অর্থ দিয়ে সমস্ত কাজকর্ম করা এবং নিজের দেশে অর্থ পাঠানো, এইটা রয়েছে আমাদের অর্থনৈতিক চরিত্র। এবং সেখানে আমরা বলি সম্পদের বহির্গমন, অর্থাৎ আমাদের দেশের সম্পদ বিদেশে চলে যাচ্ছে, এটা সম্পদের বহির্গমন। তাহলে এটা অর্থনৈতিক চরিত্র। আর যখনই আমাদের সাধারণ মানুষের উপরে এই বৈদেশিক শাসনের অত্যাচার শোষণ শুরু হলো, তখন কী হবে? খুব স্বাভাবিকভাবেই আমরা ভারতীয়রা, আমরা সাধারণ মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। স্বাভাবিক। খুব হয়তো প্রথম কয়েক বছর আমরা ইংরেজরা যেহেতু শক্তিশালী আমাদের তুলনায়, তাদের হাতে সমস্ত ক্ষমতা, তো সেহেতু তাদের যে দাবি দেওয়া সেটা আমরা মেনে নিয়েছিলাম। হয়তো আমাদের উপরে যা রাজস্ব নির্ধারণ করা হয়েছিল সেটা আমরা প্রথম দিকে দেওয়া শুরু করেছিলাম, কিন্তু দ্বিতীয়তে দেখা গেল যে আমরা ভারতীয়রা পুরো আমরা শেষ হয়ে যাচ্ছি। আমরা যা উপার্জন করছি জমি থেকে তা বেশিরভাগই ওই রাজস্ব দিতেই, রাজস্ব মেটাতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের ভারতীয়দের সমস্ত দিকে একটা বিরাট সংকট তৈরি হচ্ছে। খাদ্য সংকট বলি, অর্থ সংকট বলি, যাই হোক বিভিন্নভাবে। আর তার উপরে তো শারীরিক অত্যাচার আছেই। তাই আমরা দেখতে পাবো যে অর্থনৈতিক চরিত্রের পরেই এই বিদেশি শাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া, অর্থাৎ বিভিন্ন বিদ্রোহ। এই ভারতবর্ষে প্রথম যে বিদ্রোহগুলি শুরু হয়েছিল, সেই বিদ্রোহ কিন্তু শুরু হয়েছিল একদম নিচু তলা থেকে। অর্থাৎ নিচু তলা বলতে সমাজে বিভিন্ন শ্রেণী, ভারতবর্ষের আছে শ্রেণী বিভাজন আছে, তার মধ্যে একদম নিচু শ্রেণী মানুষ যারা গ্রামগঞ্জে থাকতো, বলতে পারে আরও বলা যেতে পারে যে আদিবাসী সম্প্রদায়, তারাই কিন্তু প্রথম এই আর্থিক শোষণ অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আর্থিক শোষণ অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল প্রথম এই ভারতবর্ষের আদিবাসী সম্প্রদায়। আর এই অংশটা প্রসঙ্গে বলে রাখি, ক্লাস 8-এর যে ইতিহাসটা, মানে তোমাদের কি বলবো, মানে একটা দুর্ভাগ্য, ক্লাস 8-এর ইতিহাসটা তোমাদের ভালো করে পড়তে হতো, জানতে হতো, কারণ ক্লাস 8-এর ইতিহাসের সঙ্গে ক্লাস 10 এই ইতিহাসটা বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর ক্লাস 10 ইতিহাসটা, এই 8-এর ইতিহাসটা তার মানে বেস, মানে পটভূমি বলা যেতে পারে। এই ক্লাস 8-এর ইতিহাসটা ভালো করে একটু পড়া থাকলে, বোঝা থাকলে ক্লাস 10-এর ইতিহাসটা বোঝা অনেক সুবিধা হতো। সেটা হয়তো সম্ভব হলো না, কিন্তু তবুও আমরা এই অনলাইনের মাধ্যমে যতটুকু তোমাদের সামনে তুলে ধরতে পারলাম, তোমরা এটা একটু বোঝার চেষ্টা করবে, একটু বাড়িতে বই পড়ার চেষ্টা করবে। তো যাই হোক, যেটা বললাম যে এই কথাটা এখানে কেন বললাম, কারণ আমাদের ক্লাস 10-এ এই প্রতিক্রিয়াটা আবার আছে। সেখানে সমস্ত কৃষক বিদ্রোহ, আদিবাসী বিদ্রোহগুলি সেখানে পড়াতে হবে। তো এখানেও সেটা আছে যে এই যে
অর্থনৈতিক চরিত্র যেটা বললাম, আর অর্থনৈতিক চরিত্র একটাই কথা, সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে রাজস্ব আদায় কর, শোষণ অত্যাচারের মাধ্যমে লুটপাট কর। আর তার ফলে কী হচ্ছে, এই শাসনের বিরুদ্ধে তো ক্ষোভ জমা হবেই। আর এই ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা প্রথম দেখেছিলাম এই সমাজের একদম নিচুতলার মানুষ থেকে শুরু হয়েছিল। তখন সমাজের উঁচুতলার মানুষ ইংরেজরা তাদেরকে বন্ধু বলে মনে করত, তারা সুযোগ সুবিধা পেত অনেক, কিন্তু নিচুতলার মানুষ তারা কোনো সুযোগ সুবিধা পেত না, তার শুধু অত্যাচারটাই পেত। তাই তারা প্রথম এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে, হয়তো কথাটা বললাম একটু মানে এর মধ্যে কিছুটা ভুলও আছে, কারণ শাসন ব্যবস্থার বিরুদ্ধে বলা বলতে এই আদিবাসী বা সাধারণ মানুষ, কৃষক শ্রেণীর মানুষ, এরা অ্যাকচুয়ালি বিদ্রোহ করেছিল, প্রতিবাদ করেছিল, মানে ওদেরকে যারা অত্যাচার করছে, জমিদার, আমাদের ভারতীয় জমিদারদেরকে দিয়ে ওদের অত্যাচার করা হতো, ইংরেজরা জমিদারদের পেছনে থাকতো। অর্থাৎ আদিবাসীরা বা আমাদের কৃষকরা কিন্তু ইংরেজদের দেখতে পেত না, মধ্যখানে ঢাল হিসাবে আমাদের ভারতীয়দের রাখা হতো। তাই এই সমস্ত মানুষ যে প্রতিরোধ বা প্রতিক্রিয়া দেখিয়েছিল, সেটা মানে প্রত্যক্ষভাবে ভারতীয়দের বিরুদ্ধে হয়ে গেছে, ভারতীয় জমিদার মহাজন এদের বিরুদ্ধে বিদ্রোহ হয়ে গেছে। কিন্তু এই জমিদার মহাজন যখন এরা নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন ইংরেজরা এদেরকে সাহায্য করে, ইংরেজদের মাধ্যমে সেই বিদ্রোহগুলো কিন্তু দমন করা হয়েছিল। সুতরাং পরোক্ষভাবে দেখলে এই যে কৃষক বা আদিবাসী শ্রেণীর মানুষের যে অভ্যুত্থান হয়েছিল, সেটা কিন্তু ওই ইংরেজদের বিরুদ্ধেই হয়েছিল, কিন্তু আমাদের ইতিহাস সেইভাবে দেখানো হয় না। তো এইটা আমাদের চতুর্থ অধ্যায়ে রয়েছে যে ইংরেজ শাসনের বিরুদ্ধে এই যে প্রতিক্রিয়া, আর এই দিকে যেমন প্রতিক্রিয়া আদিবাসী কৃষক সম্প্রদায়ের মানুষের বিদ্রোহ, ঠিক একই সময়ে আমাদের ভারতবর্ষের যে কিছু সামাজিক বা ধর্মীয় জাগরণও কিন্তু এই সময় শুরু হয়েছে। সেটা রামমোহন রায়, বিদ্যাসাগর বা আরও অন্যান্য যারা রয়েছে, সেটা কিন্তু এই অধ্যায়ে আমাদের পড়তে হয়, সেটা আমাদের ক্লাস 10-এ লাগবে। মানে এই অধ্যায়টা পুরোটাই আমাদের ক্লাস 10-এ লাগবে। তারপরে কি হল, তাহলে এই যে কৃষকরা, আদিবাসীরা এরা বিদ্রোহ করলো, প্রতিক্রিয়া জানালো, এবার উপরতলা শিক্ষিত মানুষ বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তারা একটু ভাবতে শুরু করলো যে এই সমস্ত মানুষ কি শুধু শুধু বিদ্রোহ করছে, এবং এই শ্রেণীর মানুষ ইংরেজদের সম্পর্কে জানতে বা ইংরেজদের সম্পর্কে ভালোভাবে মূল্যায়ন করতে এদের আরও সময় লেগেছে। অর্থাৎ এরা তো ইংরেজদের অধীনে সরকারি চাকরি করতো, কোম্পানির অধীনে চাকরি করতো, ফলে বেশ ভালো অঙ্কের বেতন পেত, তারা বেশ আরামে জীবনযাপন করতো, ফলে এদের কাছে ইংরেজরা ভগবান স্বরূপ হয়ে উঠেছে, কিন্তু আদিবাসী শ্রেণীর কাছে কিন্তু হয়। এর ফলে দেখা গেল যে যখন এই কৃষক এবং সাধারণ মানুষ যখন ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলো, বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখালো, তখন এই শিক্ষিত বা মধ্যবিত্ত মানুষ তখন এরা কিন্তু ভাবতে শুরু করল। আর এই যে ভাবনাটা, সেটাই আমাদের জাতীয়তাবাদের প্রথম ধারণা, যেটা আমাদের পঞ্চম অধ্যায়ে রয়েছে। জাতীয়তাবাদী বিকাশের প্রথম ধাপ, জাতীয়তাবাদ বিকাশের প্রথম ধাপ। তাহলে ওই যে কৃষক সম্প্রদায়ের মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ যে প্রতিক্রিয়া জানে, তাদের মধ্যে কি জাতীয়তাবাদ ছিল না? তাদের মধ্যেও জাতীয়তাবাদ ছিল, কিন্তু ওই যে আমরা বলি যে ও বিপদে পড়েছে বলেই ও বিদ্রোহ শুরু করেছে, বা বিপদে না পড়লে বিদ্রোহ করতো। অর্থাৎ যারা বিপদে পড়েনি তারাও যখন এই বিদ্রোহে সামিল হচ্ছে বা ইংরেজ শাসনের বিরুদ্ধে তারা যখন প্রতিবাদ শুরু করছে বা বিভিন্নভাবে ইংরেজ শাসনকে সমালোচনা করতে শুরু করলো, তখনই আমরা বলছি যে ভারতবর্ষের জাতীয়তাবাদের বিকাশ, দেশাত্মবোধের উন্মেষ শুরু হচ্ছে। যখন লেখনীর মাধ্যমে, যখন সভা সমিতি গঠনের মাধ্যমে, যখন এই শিক্ষিত মানুষ বা উচ্চবিত্ত মানুষ বা জমিদার শ্রেণীর মানুষ তারা যখন ইংরেজ শাসনের বিরুদ্ধে সমালোচনা করতে শুরু করলো এবং ইংরেজ শাসন উৎখাত করার জন্য ভাবনা চিন্তা করতে শুরু করলো, তখনই আমরা বলছি এটা জাতীয়তাবাদের প্রাথমিক ধাপ।
যেটা আমরা পঞ্চম অধ্যায়ে আমরা বললাম, বা পঞ্চম অধ্যায় পড়ানো আমাদের হবে বোধ হয়, তার আগেগুলো হয়তো মনে হয় পড়ানো হবে না। তো জাতীয়তাবাদী ভাবধারার বিকাশ এই পঞ্চম অধ্যায়ে আমরা পড়ব, ষষ্ঠ অধ্যায়। আর সপ্তম অধ্যায়ে গিয়ে আমরা এই যে জাতীয়তাবাদী ভাবনা চিন্তা, তার আদর্শ এবং বিবর্তন, অর্থাৎ প্রথমে যে জাতীয়তাবাদী ভাবধারার উত্থান হলো, এই জাতীয়তাবাদী ভাবধারা আর কেমন ছিল, আর তার পরবর্তীকালে জাতীয়তাবাদী ভাবধারার কি পরিবর্তন হলো। অর্থাৎ এই জায়গাটাতে একজন ব্যক্তিকে সামনে আনা হয়েছে, তিনি হলেন মহাত্মা গান্ধী। সুতরাং মহাত্মা গান্ধীর আবির্ভাবের আগে এবং পরে এই দুটো ভাব কিন্তু এখানে দেখানো হয়েছে। যে মহাত্মা গান্ধী যখন ভারতে এলেন, ভারতবর্ষের রাজনীতিতে তিনি যোগদান করলেন, ভারতের রাজনীতিতে যোগদান করার পর ভারতবর্ষের জাতীয়তাবাদী চিন্তা ভাবনা কি পরিবর্তন এলো, সেইটা সপ্তম অধ্যায়। আর তার আগের অংশ সেটা রয়েছে আমাদের ষষ্ঠ অধ্যায়। তাহলে মহাত্মা গান্ধীর আগের জাতীয়তাবাদী ভাবনাধারা কেমন ছিল? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো 1885 খ্রিস্টাব্দে। তো তখন জাতীয় কংগ্রেসের ভাবনা চিন্তা কেমন ছিল, তাদের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ কেমন ছিল, এইটা ওখানে একটু আলোচনা করা। আর মহাত্মা গান্ধীর আবির্ভাবের পর জাতীয় কংগ্রেসের রূপ কেমন হল, খুব সংক্ষেপে বলা যায় যে মহাত্মা গান্ধীর আগে যে জাতীয় কংগ্রেস, সেই জাতীয় কংগ্রেস কেমন ছিল, খুব সামান্য বলা যায় তারা বছরে শেষ দুদিন তারা বৈঠকে বসত, আর সারা বছর ওদের কোনো দেখা নেই। এবং যে বৈঠকে বসত, একজন তামাশা করে সেটা বলেছিলেন 3 দিনের তামাশা। অর্থাৎ বিরাট বিরাট উচ্চবিত্ত পরিবারের ব্যক্তি তারা তখনই কংগ্রেসের সদস্য হতো, এবং তারা ওই ভারতবর্ষের যে সামগ্রিক যে চিত্র সেটা নিয়ে যত সামান্য আলোচনা করত, আর ইংরেজদের কাছে কিছু লিখিত অভিযোগ দায়ের করত, আর ইংরেজরা সেটা কর্ণপাতও করতো না। আর সেইটা যে ইংরেজদেরকে বাধ্য করা, সেটাও কিন্তু এরা করত। আর যেহেতু ভারতবর্ষের সাধারণ মানুষ তারা বিদ্রোহ করছে, আমি আগেই বললাম যে সাধারণ কৃষক শ্রেণীর মানুষ যারা বিদ্রোহ করছে, তারা কিন্তু প্রথম বিদ্রোহ করছে কাদের বিরুদ্ধে? এই জমিদার মহাজনদের বিরুদ্ধে। আর কংগ্রেসের সদস্য আছে কারা? এই জমিদার মহাজনরা কংগ্রেসের সদস্য আছে। তাহলে নিশ্চয়ই কংগ্রেস ওই কৃষক শ্রেণীর বিদ্রোহকে সমর্থন করবে না। ফলে জাতীয় কংগ্রেস এই প্রথম দিকে, মানে মহাত্মা গান্ধীর আবির্ভাবের আগে যত কৃষক বিদ্রোহ যা কিছু হয়েছে না কেন, সেখানে কিন্তু কংগ্রেসের প্রত্যক্ষ সমর্থন ছিল না, থাকার কথাও নয়। কারণ কৃষকরা যাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে তারাই কংগ্রেসের সদস্য। সুতরাং নিজের পায়ে কুড়ুল মারা এটা সম্ভব নয়। ফলে কৃষকদের ওই সমস্ত বিদ্রোহে কিন্তু কংগ্রেস সেইভাবে প্রত্যক্ষভাবে সমর্থন করেনি, যার ফলে কংগ্রেস বা ওই সময় যারা জাতীয়তাবাদী ব্যক্তি হিসাবে ইতিহাসের আলোতে এসেছেন, তাদের সঙ্গে এই বৃহৎ জনগণের সঙ্গে তেমন কোনো সম্পর্ক ছিল না। এক কথায় বলা যায় যে গণমুখী ভাবনা চিন্তা বা গণমুখী কার্যকলাপ কিন্তু তাদের মধ্যে ছিল না। এই হলো আমাদের মহাত্মা গান্ধীর আবির্ভাবের আগে আমাদের জাতীয়তাবাদী ভাবনা চিন্তা। অর্থাৎ যে বৃহৎ সংখ্যক জনগণকে সামিল করতে হবে, আর বৃহৎ সংখ্যক জনগণ যদি কোনো প্রতিবাদে সামিল না হয়, তাহলে সেই প্রতিবাদ করা সম্ভব নয় বা সেই প্রতিবাদে সাফল্য আসবে না। এইটা কিন্তু মহাত্মা গান্ধীর আগে আমাদের জাতীয়তাবাদী নেতাদের হয়তোবা জানা ছিল না, হয়তোবা তাদের মধ্যে সংকোচ
বা বলা যেতে পারে সংকীর্ণতা তাদের মধ্যে ছিল। কিন্তু তারপর যখন বিভিন্নভাবে যখন মহাত্মা গান্ধী মানে ভারতের ছেলে যখন ভারতবর্ষে ফিরে এলেন এবং ভারতবর্ষে আসার আগে যখন তিনি বিশ্বখ্যাতি অর্জন করলেন বা করেছিলেন, সেই বিশ্ব জয়ের গলায় নিয়ে তিনি যখন ভারতে এলেন, তখন আমরা ভারতবাসী তাকে সাদরে স্বাগত জানালাম। এবং ভারতবর্ষে আসার পর তিনি ধীরে 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 ভারতবর্ষে রাজনীতিতে প্রবেশ করলেন। আর প্রবেশ করার পর তিনি যখন কংগ্রেসে যোগদান করলেন, আর যোগদান করার পর কংগ্রেস সম্পূর্ণ তখন থেকে এই গান্ধীর দ্বারাই পরিচালিত হতো। আর তখন থেকেই এই কংগ্রেসি কার্যাবলী হোক বা ভারতবর্ষের সমস্ত শ্রেণীর মানুষ যাতে বিভিন্ন প্রতিবাদে বা ইংরেজ শাসন শোষণের বিরুদ্ধে সমস্ত ভারতবর্ষীদের সমস্ত ভারতীয়দের সামিল করা যায়, তার একটা ভাবনা চিন্তা তিনি করেছিলেন এবং সেইভাবে তিনি এগিয়েছিলেন। ফলে ওনার আবির্ভাবের আগে কংগ্রেসের কার্যাবলী একরকম, আর ওনার আবির্ভাবের পরে কংগ্রেসের কার্যাবলী আর একরকম রূপ ধারণ করে। তো আমাদের সপ্তম অধ্যায় রয়েছে ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ। ভারত জাতীয় আন্দোলনের আদর্শ কংগ্রেসের প্রথম যে 20 বছরের কার্যক্রম, সেটা আমরা নরমপন্থী বলে থাকি, যেটা আমি একটু বলেই এলাম। আর বললাম যে এইসবগুলো মানে বিস্তারিত আলোচনা করলে বেশি এগোনো যাবে না, কিন্তু সামান্য একটু ধারণা তোমাদের দেওয়া, মানে বিক্ষিপ্তভাবে কয়েকটা শব্দ বলা, মানে গুছিয়ে হয়তো বলাও যাচ্ছে না, বিক্ষিপ্তভাবে কয়েকটা শব্দ জাস্ট বলা। যে প্রথম 85 থেকে 1905 বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছে, তখনও কিন্তু কংগ্রেসের তেমন কোনো ভূমিকা দেখতে পাওয়া যায়নি। তো সাধারণভাবে তখন এই 20 বছর বা নরমপন্থী কার্যক্রম বলে থাকি। তারপর কংগ্রেসের মধ্যে বিভাজন শুরু হয়ে যায়। কিছু কিছু ব্যক্তির এই কংগ্রেসের যে নীতি, সে নীতি পছন্দ হয়নি, তারা একটু উগ্রতা, মানে আমি লিখিতভাবে অভিযোগ জানালাম, সেই অভিযোগ যে ইংরেজরা মানল না, তার বিরুদ্ধে কিছু করা, সেটা আর দেখা যেত না। যার ফলে ওই কংগ্রেসের নেতাদের মধ্যে একটা বিভাজন শুরু হয় এবং সেক্ষেত্রে বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়, এই তিনজনের নাম, যেটা আমরা লাল বাল পাল বলে থাকি, তো এই তিনজনের নাম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং বলা যেতে পারে এই তিনজন কিন্তু ভারতবর্ষে মানে আর একটা নতুন ধারার মানে স্রষ্টা। অর্থাৎ এই যে চরমপন্থী ভাবনা চিন্তা, আর চরমপন্থী ভাবনা চিন্তার স্রষ্টা কিন্তু বলতে পারি আমরা এই জায়গা থেকে শুরু। মানে কংগ্রেসের যে কয়েকজন সেই সময়ের নেতা, যারা নরম পন্থা মেনে নিতে পারেনি, তারা বলছে যে শুধুমাত্র মেনে নিলেই হবে না, শুধু মেনে নেওয়া এটা চলবে না, আমাদের কি করতে হবে, ইংরেজদেরকেও মানতে বাধ্য করতে হবে। তো এইরকম নীতি আদর্শে দ্বারা যারা পরিচালিত, তাদের মধ্যে তিনজনের নাম বললাম, লাল বাল পাল, অর্থাৎ বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল। এই তিনজনই কিন্তু পরবর্তীকালে মানে যে বিপ্লবী আন্দোলন যেটা আমাদের ভারতবর্ষে, তার কিন্তু সূচনা এই তিনজনের হাত ধরে এখান থেকেই কিন্তু শুরু। এটা একটা আলাদা অংশ, পরে আমরা বৃহৎ আকারে এটা আলোচনা করব। এই জায়গাতে যখন কংগ্রেসের মধ্যে বিভাজন শুরু হয়ে গেল, তিলক তিনি 6 বছর কারাদণ্ডে দণ্ডিত হলেন, বারমাতে জেলে ছিলেন, জেল থেকে ফিরে এলেন। ফিরে আসার পর তিনি আবার কংগ্রেসে যোগদান করলেন এবং হোম রুল আন্দোলন অ্যানি বেসান্ত এবং তিলকের নেতৃত্বে শুরু হয়েছিল, যেটা হোম রুল শব্দের অর্থ হচ্ছে স্বায়ত্ত শাসন। এই হোম রুল আন্দোলনটা প্রকৃতপক্ষে শুরু হয়েছিল আয়ারল্যান্ডে, ইংল্যান্ডের পাশেই। তো
তো সেই জায়গার মানুষ এই আন্দোলনের মাধ্যমে যা যা দাবি দেওয়া করেছিল এই হোম রুল আন্দোলনের মাধ্যমেও তিলক এবং অ্যানি বেসান্ট সেই রকমই দাবি করেছিলেন, কিন্তু ইংরেজরা সেটা দিতে মোটো রাজি হয়নি। তো যাই হোক, এখানে সপ্তম অধ্যায়ে আমি বললাম মহাত্মা গান্ধীকেই এখানে এটা বলা যায় টার্নিং পয়েন্ট হিসাবে ধরা হয়েছে, মানে মহাত্মাদের আগে এবং পরে। তো মহাত্মা গান্ধী ভারতবর্ষে কবে এলেন? 1905। তার আগে আমরা জানি যে 1970-এ ওনার জন্ম, গুজরাটে পোরবন্দর, সেখান থেকে বিলেতে পড়তে যাওয়া, ব্যারিস্টারি পাস করা, ভারতে এসেছিলেন। ভারত থেকে তিনি আবার 93 খ্রিস্টাব্দে তিনি আফ্রিকায় গিয়েছিলেন। আর আফ্রিকায় সে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ এদের মধ্যে একটা মানে যাকে বলা হয় অসাম্য বৈষম্য আন্দোলন শুরু হয়েছিল, এবং সেইখানে তিনি তার এই ওকালতি করতে যাওয়া এবং সেখানে এই জাতি, ধর্ম, বর্ণ, ভাষা বিভিন্ন শ্রেণীর মানুষকে একত্রিত করে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে একটা বিদ্রোহ করা একটা আন্দোলন করা। সেই আন্দোলন কি ধরনের আন্দোলন ছিল, কি আদর্শ ছিল, সেটা আমরা পড়ব এই অধ্যায়ে। যাই হোক, আফ্রিকাতে তিনি এই বিভিন্ন বর্ণ ভাষার মানুষকে সংঘবদ্ধ করেছিলেন এবং যে প্রতিবাদ করেছিলেন যে শ্বেতাঙ্গদের সম অধিকার এদেরকেও দিতে হবে, আর তার জন্য যে প্রতিবাদ করার ধরন, সে প্রতিবাদ করার ধরন বা পথ সেটা ছিল অহিংস এবং সত্যাগ্রহ। অহিংস উপায় আর সত্যাগ্রহ, এই দুটো শব্দ আমাদের ভারতবর্ষেও আমরা প্রচুর আলোচনা করব, কিন্তু এইটা তিনি প্রথম ওইখানেই প্রয়োগ করেছিলেন। অহিংসা আমরা সহজে বুঝতে পারছি যে শাসকের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করা হচ্ছে, কিন্তু হাতে কোনো অস্ত্র থাকবে না। আর সত্যাগ্রহ মানে সত্যের অনুসন্ধান করা, সত্য নিষ্ঠা, এইটা রাজনৈতিক আন্দোলনের একটা প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য হওয়া বাঞ্ছনীয়। মহাত্মা গান্ধী বলছেন যে সত্যের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, সত্যের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা এবং সত্যের বিষয়টাকে আঁকড়ে ধরে রেখে, অর্থাৎ নির্দিষ্ট বিষয়, সত্য ঘটনা, সত্য কথা বলা, অর্থাৎ মিথ্যা বিষয় নিয়ে আন্দোলন করতে গেলে সেটা কিন্তু বেশি দূর এগোনো যায় না। তাই বলছে সত্য ঘটনা, সত্য বিষয় অনুসন্ধান করো, আর সত্য বিষয়টাকে সামনে রেখে তুমি অহিংস পথ অবলম্বন করে যতগুলোই শাসক হোক না কেন তার বিরুদ্ধে যদি বৃহৎ জনগণকে নিয়ে একটা প্রতিবাদ করা যায়, আন্দোলন তৈরি করা যায়, তাহলে সেই আন্দোলন কিন্তু সফল হতে পারে উনি আশা করেছিলেন। আর উনি এই যে আদর্শটা, যে অহিংসা সত্যাগ্রহ, এই আদর্শটা তিনি আমরা যতটা জানি যে দুটি গ্রন্থ থেকে তিনি পেয়েছিলেন। রাস্কিন বন্ডের আনটু দি লাস্ট আর টলস্টয়ের কিংডম অফ গডস, এই দুটি গ্রন্থ, কিংডম অফ গডস আর আনটু দি লাস্ট, এই দুটি গ্রন্থ পড়েই তিনি নাকি এই আদর্শটা বা আন্দোলন করার এই যে পথ তিনি আবিষ্কার করেছিলেন আর সেই পথ অবলম্বন করেছিলেন আফ্রিকা মহাদেশে, এবং আফ্রিকা মহাদেশে তিনি আন্দোলনে সফল হয়েছিলেন এবং সেখান থেকে তিনি বিশ্বখ্যাতি অর্জন করেছিলেন। তারপর তিনি ভারতে এসেছিলেন। ভারতে আসার পর এই সক্রিয় রাজনীতিতে যোগদান করার আগে তিনি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন কৃষক বিদ্রোহ বলে আগেই বললাম যে ঔপনিবেশিক সরকারের বা শাসনের যে অর্থনৈতিক চরিত্র, সেই অর্থনৈতিক চরিত্রের পর আমি বলেছিলাম যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া, যে তাদের মূল উদ্দেশ্য ছিল
অর্থ লুট করে, সম্পত্তি লুট করে, আর এই আমাদের ভারতবর্ষের প্রতি সাধারণ মানুষ তারা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তো এই কৃষক বিদ্রোহ তখন থেকে শুরু হয়েছে এবং ভারতবর্ষ স্বাধীন হওয়া পর্যন্ত কিন্তু ইংরেজ শাসনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু কৃষক বিদ্রোহ হয়েই চলেছে, বন্ধ হয়। তো মহাত্মা গান্ধী আসার পর, ভারতবর্ষে আসার পর তিনি ভারতবর্ষের কয়েকটা যে আঞ্চলিক যে কৃষক বিদ্রোহ বা আন্দোলন সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন। তার মধ্যে বিহারের চম্পারণে, আহমেদাবাদ কটন মিলে এবং আরেকটা খেদা সত্যাগ্রহ অভিযান, দুটো কৃষক আন্দোলন, একটা শ্রমিকদের। আর তিনটি জায়গাতেই তিনি কিন্তু এই অহিংসা উপায়ে তিনি আন্দোলন শুরু করেছিলেন এবং তিনটি জায়গাতে তিনি কিন্তু একটা সফল হয়েছিলেন। এবং বলা যেতে পারে ভারতবর্ষের ইতিহাসে এই মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই তিনটি আঞ্চলিক আন্দোলনে যোগদান করা এবং সফল হওয়া, এটাই বোধহয় ভারতবর্ষের প্রথম সফলতা। ইংরেজদের কাছ থেকে কিছু আদায় করা, ইংরেজদের শাসনকালে কিছু এদের শ্রমিক কৃষকদের জন্য কিছু আদায় করা, এই বোধহয় প্রথম। তার ফলে খুব সাধারণভাবেই সারা ভারতবর্ষের মানুষ মহাত্মা গান্ধীকে অন্য নজরে দেখতে শুরু করল। হয়তো আমাদের ভারতবর্ষের কৃষক শ্রমিক মানুষ তারা হয়তো ভাবলো যে হয়তো আমাদের ভগবান রূপে হয়তো আবির্ভূত হয়েছে। তাই আমাদের ভারতবর্ষে এই যে গণমুখী, তিনি প্রথমে এসে তিনটি আঞ্চলিক আন্দোলনে তিনি প্রত্যক্ষভাবে যুক্ত হলেন। ইতিপূর্বে কিন্তু কংগ্রেস এটা করেনি। ইতিপূর্বে কংগ্রেস করেনি, কেন করেনি সেটা আমি বলেছিলাম। ইতিপূর্বে কৃষক আন্দোলনের পাশে, শ্রমিক আন্দোলনের পাশে কংগ্রেস কিন্তু এসে দাঁড়ায়নি। কিন্তু মহাত্মা গান্ধী ভারতবর্ষে কংগ্রেস যোগদান করার আগেই তিনি তিনটি আঞ্চলিক এই কৃষক শ্রমিকদের আন্দোলনের পাশে গিয়ে দাঁড়ালেন এবং সেখানে তিনি তাদের যে দাবি দেওয়া সেটা আদায় করতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ তিনি গণমুখী আন্দোলনের পক্ষপাত, যে বৃহৎ সংখ্যক জনগণকে নিয়ে যদি আন্দোলন না করা যায় তাহলে কিন্তু সেই আন্দোলন সফল হবে না। তিনি এটা কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন, সেটা আফ্রিকা থেকেই তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। সুতরাং এই জাতীয় কংগ্রেস যোগদান করার আগে তিনি এই তিনটি আঞ্চলিক আন্দোলনে অংশগ্রহণ করে তিনি সফলতা পেয়েছিলেন এবং ভারতবর্ষে বিরাট জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন। এরপরে তাহলে একটু আগে আমি আলোচনা করেছিলাম যে কংগ্রেসের মধ্যে একটা ফাটল শুরু হয়েছিল এবং চরমপন্থী নরমপন্থী ভাগ হয়ে গিয়েছিল। তিলক 6 বছর কারাগারে জেল খেটে এলেন। তিনি আসার পর আবার কংগ্রেস যোগদান করলেন। ফলে মধ্যখানে কংগ্রেস দুর্বল হয়ে গিয়েছিল, কংগ্রেস আবার শক্তিশালী হলো। আবার এই মুহূর্তে মহাত্মা গান্ধীও তিনিও ভারতবর্ষে এলেন। আর এই সময় আবার একটা বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, যেটা 1914 থেকে 19 সাল পর্যন্ত যুদ্ধ চলেছিল। আর এই মধ্যেই কিন্তু তিনি ভারতবর্ষে এসেছিলেন 1915-তে, অর্থাৎ যুদ্ধ শুরু হয়ে গেছে। ইংরেজরা ভারতবর্ষ শাসন করছে। এশিয়ার বিভিন্ন দেশ বিভিন্নভাবে এই প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছে। অর্থাৎ এই জায়গার ইতিহাসটা কিন্তু একটা বিরাট বড় ইতিহাস। তো প্রথম বিশ্বযুদ্ধে এশিয়ার বিভিন্ন দেশ জড়িয়ে পড়েছে, আর ভারতবর্ষ কিন্তু সেখানে ব্যতিক্রমী নয়। আবার এই সময় মহাত্মা গান্ধী ভারতে এলেন। মহাত্মা গান্ধীর সঙ্গে ইংরেজদের কথা হয়েছিল, আমাদের কংগ্রেসে আরও অন্যান্য নেতাদের সঙ্গে কথা হয়েছিল এবং সেই সময় ইংরেজরা আমাদের ভারতীয় নেতাদেরকে বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করেছিল যে আমাদের এই সময় ভারতীয়রা যদি সহযোগিতা করে আর এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করি তাহলে যুদ্ধের পরে ভারতীয়দের আমরা স্বায়ত্ত শাসন প্রদান করব বা শাসন ব্যবস্থাতে আমরা ভারতীয়দের সহযোগিতা করব বা ভারতীয়দেরকে সেই রকম জায়গায় যেটা স্বায়ত্ত শাসন প্রদান করার, ভারতীয়রাই ভারতীয় শাসন করবে, এইরকম নির্দেশ ইংরেজদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। তার ফলে মহাত্মা গান্ধী নিজেও ভারতীয়দেরকে এই প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজদের পাশে দাঁড়াতে বলেছিলেন এবং আমাদের ভারতীয়রা শুধু সৈন্য নয়, সমস্ত ভারতীয় যারা সমস্ত ভারতীয় বিভিন্নভাবে
ইংরেজদের পাশে দাঁড়িয়েছিল, যাতে ইংরেজরা প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করে, আর জয়লাভ করলে আমরা স্বায়ত্তশাসন পাবো বা বিভিন্ন আইনের সুবিধা পাবো। কিন্তু যখন প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হলো, ইংরেজরা কিন্তু তারা যে কথা দিয়েছিল, যে প্রস্তাব দিয়েছিল, সেইগুলো কিন্তু একটাও মানে। উপরন্তু ইংরেজরা জানতো যে আমরা বেইমানি করব, ওরা জানতো, ওরা জেনে শুনে করেছিল এটা, যে আমরা বেইমানি করব, আর বেইমানি করব যখন কথা দিয়ে কথা রাখবো না, তখন ভারতীয়রা ক্ষিপ্ত হবে, কারণ ভারতীয়রা রক্ত দিয়ে, তাদের অর্থ দিয়ে ইংরেজদের পাশে দাঁড়িয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে আমাদের ভারতীয় সৈনিকরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ করেছিল, এবং ভারতীয় সেনারা যে যুদ্ধে কতটা দক্ষ সেটা প্রমাণ করেছিল প্রথম বিশ্বযুদ্ধে। আর যত বিপজ্জনক জায়গায়, যেসব জায়গায় যুদ্ধে গেলে মৃত্যু অনিবার্য, এই ভারতীয় সেনাদের শেষে জায়গায় পাঠানো হয়েছিল, এবং সেখানে বীরত্বের সঙ্গে ভারতীয় সেনারা যুদ্ধ করেছিল। ফলে ইংরেজরা কিন্তু সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করেছিল যে ইংরেজরা কিন্তু যুদ্ধে যথেষ্ট দক্ষ। তো ইংরেজ জানতো যে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে তারা যে কথা দিয়েছিল কথা রাখবে না, আর কথা না রাখলে ভারতীয়রা তাদের বিরুদ্ধে একটা বিরাট বড় আন্দোলনই হোক বা বিক্ষোভই হোক দেখাতে পারে। তার জন্য তারা কি করেছিল? রাওলাট আইন, যেটা কালা আইন, মহাত্মা গান্ধী নিজে বলেছিলেন যে কালো আইন, এবং সেই আইনে কি সন্দেহ হলেই গ্রেপ্তার করা যাবে, কোনো নোটিশ লাগবে না, ঘরে ঢুকে যাবে, তদন্ত করে একজনের ঘরে ঢুকতে পারবে, বিনা নোটিশে ঢুকতে পারবে, এবং কাউকে অ্যারেস্ট করলে তার বিরুদ্ধে কোনো কেউ উকিলে বা কোনো মামলা করতে পারবে। অর্থাৎ এর থেকে জঘন্য আইন আর হতে পারে, সেটা প্রথম বিশ্বের পরেই শুরু হয়েছে। যার ফলে আমাদের ভারতবর্ষের শিক্ষিত মানুষ যারা, তারা কিন্তু ইংরেজদের আসল রূপ, আসল চরিত্রটা কিন্তু এবার উপলব্ধি হতে পেরেছে। ইভেন মহাত্মা গান্ধী নিজেও, তিনিও উপলব্ধি হতে পেরেছিলেন যে না, ইংরেজদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। তাই রাওলাট সত্যাগ্রহ তিনি শুরু করেছিলেন। আবার এই রাওলাট আইনের বিরুদ্ধে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তার প্রতিবাদ হয়েছিল, এবং সেই প্রতিবাদের একটা চূড়ান্ত দৃশ্য বা রূপ বা চেহারা নিয়েছিল পাঞ্জাব, যেখানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। অর্থাৎ সারা ভারতবর্ষ যখন একটা অগ্নিগর্ভ অবস্থায়, সেই সময় সেই আগুনে জল ঢালার জন্য মন্টেগু আর ভারত সচিব চেমসফোর্ড, এই দুজনে মিলে একটা সংস্কার আইন আনবে। 1909 সালে একটা আইন হয়েছিল, মরলে মিল্লে সংস্কার আইন। আর এই 10 বছর পর মন্টেগু, চেমসফোর্ড আর দুজন মন্টেগু, চেমসফোর্ড সংস্কার আইন 1919 সালে করা হয়, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। কিন্তু বাস্তবে ভারতীয়দের কোনো উপকারী হলো না। সুতরাং এই জায়গার একটা ইতিহাস। এবারে মহাত্মা গান্ধী তিনি কংগ্রেসের হাল ধরবেন এবং প্রচুর ভারতীয়দের কংগ্রেসে যোগদান করানো, সেটা তিনি ভাবনা চিন্তা করবেন। এবং তিনি হিন্দ স্বরাজ বলে একটা রচনা লিখেছিলেন, একটা প্রবন্ধ লিখেছিলেন, অনুচ্ছেদ লিখেছিলেন হিন্দ স্বরাজ। সেখানে তিনি স্বরাজের একটা ব্যাখ্যা তুলে ধরেছিলেন, এবং সেখানে কি বলেছিলেন? সেখানে তিনি বলেছিলেন যে আমরা যে ভারতীয়রা যে সংঘবদ্ধ হয়ে যদি আমরা বিরাট আন্দোলন তৈরি করি, তাহলে ইংরেজরা কীভাবে হয়তো আমাদের দেশে চলে যাবে। তাহলে আমরা কি পাবো? আমরা রাজনৈতিক স্বাধীনতা পাবো। এই যে রাজনৈতিক ক্ষমতা আমরা পাবো এবং আমরা স্বাধীন হব,
তিনি এই স্বাধীনতাটাকে বলেছিলেন অর্ধ স্বাধীনতা। অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা ইংরেজদের কাছ থেকে পেলে আমরা পূর্ণ স্বাধীনতা পেলাম, তিনি বলছেন না, এটা হচ্ছে অর্ধেক স্বাধীনতা। তাহলে পূর্ণ স্বাধীনতা কি বলছেন তিনি বললেন যে ইংরেজরা আমাদের ভেতরে যা যা ঢুকিয়ে দিয়ে গেছে, ইংরেজরা আমাদের ভারতীয়দের রক্তে যা যা ঢুকিয়ে দিয়ে গেছে, সেইগুলোকে বিসর্জন করতে হবে, সেইগুলোকে ত্যাগ করতে হবে। আমাদের ভারতীয়দের সাধারণ যে কৃষক শ্রেণীর মানুষ যেভাবে জীবনযাপন করে, আমাদের সেইভাবে জীবনযাপন করতে হবে। আমরা ইংরেজদের সেই বিভিন্ন রীতি বিভিন্ন দ্রব্য সব কিছু যদি আমরা বর্জন করতে না পারি, তাহলে আমরা পূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারবো না। সেটা তিনি হিন্দ স্বরাজে, মানে স্বরাজ কাকে বলে, এইটা প্রশ্ন হতে পারে আমাদের, যে মহাত্মা গান্ধীর মতে স্বরাজ কি, প্রশ্ন হতে পারে। মন্টেগু চেমসফোর্ড আইন তখন বলছিল, মন্টেগু চেমসফোর্ড আইন। হয়তো তোমাদের ক্লাস 8 বলা হবে না যে না মন্টেগু চেমসফোর্ড আইনে কি কি বলা হয়েছিল, শুধু হয়তো সালটা হয়তো আসতে পারে যে মন্টেগু চেমসফোর্ড আইন কবে বলা হয়েছিল, রাওলাট আইন কবে হয়েছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলা কি হয়েছিল বা হত্যাকাণ্ড কি, বিভিন্ন প্রশ্ন কিন্তু এখান থেকে বিভিন্ন মানে দিক থেকে হতে পারে। তো এই জায়গাটা ভালো করে পড়তে হবে। প্রথম বিশ্বযুদ্ধ হলো, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো, তাহলে প্রথম বিশ্বযুদ্ধ ভারতবর্ষ মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, ইংরেজদের সঙ্গে হাতে হাত মিলিয়ে যুদ্ধ করেছিল, তাহলে সেক্ষেত্রে একটা প্রভাব পড়বে যুদ্ধের পর। আর যুদ্ধ মানে তো প্রচুর ক্ষয়ক্ষতি, তার প্রথম আর্থিক সংকট শুরু হয়, খাদ্য সংকট শুরু হয়, বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে, অর্থাৎ সমস্ত ভোগান্তি ভারতীয়দের। ভারতীয়রা যুদ্ধে যোগদান না করলেও কোনো অসুবিধা হতো না, হয়তো বা আমাদের যুদ্ধে যোগদান করতে হতো, কারণ আমাদের রাজনৈতিক ক্ষমতা ইংরেজের হাতে, তারা আমাদের যেমন করে নাচাবে আমরা তেমন করে নাচতে হবে। কিন্তু হয়তোবা যদি আমাদের মনের মধ্যে এরকম না তৈরি হতো যে না আমরা এই এদেরকে সাহায্য করব, এরা জয়লাভ করলে আমরা শাসন পাব, এই যে দেওয়া এবং নেওয়া, দান প্রতিদান যে একটা বিষয়, তার ফলেই আমরা আরো বেশি করে এই যুদ্ধে জড়িয়ে পড়েছিলাম। প্রচুর ক্ষতি হয়েছিল আমাদের, কিন্তু প্রতিদান কিছুই পেলাম না, বরং আমাদের দারিদ্রতা চরম আকার ধারণ এবং দুর্ভিক্ষ শুরু হয়। যারা প্রথম বিশ্বযুদ্ধের একটা মর্মান্তিক প্রভাব কিন্তু ভারতবর্ষের ইতিহাসে পড়েছে, সেটাও তোমাদের বইতে সামান্য টুকরো কথা রয়েছে। সুতরাং প্রত্যক্ষভাবে মহাত্মা গান্ধী এই প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 থেকে এই ভারতীয় রাজনীতিতে ঘনিষ্ঠভাবে তিনি যুক্ত হলেন, আর তার মৃত্যু পর্যন্ত 1948 সাল পর্যন্ত তিনি ছিলেন শেষ কথা ভারতীয় রাজনীতি এবং জাতীয় কংগ্রেস, তিনি শেষ কথা ছিলেন। এবং ওনারই হাত ধরে ভারতবর্ষের এই জাতীয়তাবাদী আন্দোলন একটা গণমুখী চরিত্র বা রূপ ধারণ করেছিল এই মহাত্মা গান্ধীর হাত ধরে। আজকে এটুকু থাক, হয়তো অনেক কিছু বাদ রয়ে গেল, যতটুকু বোঝাতে পারলাম তোমরা একটু শুনবে আর বইটা একটু